সকালবেলা ঘুম ভেঙেই বেলির মুখটা দেখতে পায় ইরফান। চুপটি করে গালে হাত দিয়ে ঘুমাচ্ছিল মেয়েটা। বেলির মুখের মাঝে কিছু তো আছে, যার মায়ায় বারবার পড়ে যাচ্ছে ইরফান। ইরফানের ভালো লাগা, মন্দ লাগা, ভালো থাকা, মন্দ থাকা, সবটাই যেন এখন বেলিকে ঘিরে। ঘড়িতে নজর দিয়ে দেখে সকাল 8:30 বাজে। আজ লেট হয়ে গেছে তার। ডান হাত দিয়ে বেলির কপাল ছুঁয়ে দেয় সে। না, এখনও জ্বর ছাড়েনি, তবে তেমনও জ্বর নেই। কাল রাতের মেডিসিনটা একটু হলেও কাজ করেছে। তারপর নিজের বুকের উপর থেকে বেলির বাম হাতটা আস্তে করে সরিয়ে নেয় ইরফান। আস্তে করে বেলির পাশ থেকে উঠে যায় সে। ফ্রেশ হতে হবে তাকে, অফিসেও যেতে হবে। আস্তে করে দরজা খুলে নিজের রুমে যায় ইরফান। অনেকটাই অবাক হয়ে যায় ইরফান। আজ রবি সজাগ। যে রবি 10টা বাজেও ঘুম থেকে ওঠে না, সেই রবি সকাল 9টা বাজতে উঠে গেল কিভাবে? ইরফান ততটা পাত্তা দেয়নি। টাওয়াল নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়াতে নিলে রুবি আটকায় তাকে। গোসল করবা? মানে কি? সারা রাত তো তার সাথে কাটাইলা, তা এখন তো গোসল করতেই হবে, তাই না? রুবির মন মানসিকতা বারবার ওই দিকে ইঙ্গিত করে, যা ইরফানের মোটেই ভালো লাগে না। সে কিভাবে এইসব কথা বলতে পারে, এটাই ইরফানের মাথায় আসে না। রুবি, তুমি কি শুধু একসাথে থাকা মানে বুঝো? সত্যি বললাম বলে জ্বালা ধরে গেছে, তাই না? এটা মোটেও সত্যি না। রুবি, বেলি অসুস্থ, খুব অসুস্থ। তুমি ভাবলে কি করে এই অবস্থায় আমি ওর? রুবি, মাঝে মাঝে একটু বেশিই ভেবে বসো তুমি। যাক ভালো, সত্যিকে মিথ্যা বানিয়ে সত্যি বানাতে ভালোই পারো দেখছি। তোমার সমস্যা কোথায় হচ্ছে রবি? তোমাকে সহ্য করে বেলি যদি এই 7 মাস থেকেই ছাদের নিচে থাকতে পারে, তাহলে আমি একটা রাত শুধু ওর রুমে থেকেছি বলে তুমি এমন হুলস্থুল কাণ্ড বাঁধাচ্ছ? কারণ আমি বেলি নই, আর তুমি ওই গাইয়া মেয়ের সাথে আমার কম্পেয়ার করবা না। ও গাইয়া, ও মূর্খ, কিন্তু তোমার মতো এত আবাল না। ও গাইয়া, ও মূর্খ, কিন্তু তোমার মতো এত লেম না রুবি। ও রিয়েলি? ইয়েস। রুবি, এমন আচরণ করো না যাতে তোমার দিক থেকে আমার মুখ ফেরাতে হয়। তাহলে বিয়ে কেন করেছো আমাকে? লাইক সিরিয়াসলি রুবি, আমি তোমাকে বিয়ে করেছি নাকি বিয়েটা দুজনের সম্মতিতে হয়েছিল? কোনটা? যাই হোক, হয়েছিল তো। আজ আর অফিস যাব না আমি। তোমার সাথে কিছু কথা বলবো আজ আমি। আমি প্রশ্ন করব, তুমি শুধু উত্তর দিয়ে যাবে। আমার প্রয়োজন নেই। কেন রবি? আমি ওয়াশরুমে যাব ফ্রেশ হতে, আর তুমি ফরজ গোসল নিয়ে আসছো? তুমি তো এই 7 মাস আমার সাথে থেকেছো। তুমি দেখোনি আমি কখন ফ্রেশ হই, কখন গোসল করি? ও সরি সরি, তুমি দেখবে কিভাবে? তুমি তো দিন 12টা অবধি ঘুমে থাকো। ইরফান, বেশি বেশি হচ্ছে। কোনটা বেশি বেশি হচ্ছে? কি বেশি বেশি? আমি যতদিন তোমার সাথে থেকেছি। লুক অ্যাট মি রুবি, এসব নোংরা কথা কেন বলো? বলতে পারো। আমার অপরাধ একটাই, আমি কেন দ্বিতীয় বিয়ে করলাম। ও, এখন অপরাধ হয়ে গেছে? সাধু পুরুষ তুমি? মোটেও না। আমি নিজেকে সাধু কখনো ভাবিনি, আর ভাববও না। একটা কথার জবাব দাও তো রুবি, আমি যে বিবাহিত ছিলাম, তুমি কি তা জানতে না? জানতাম তো। আমি কি তোমাকে জোর করে বিয়ে করেছিলাম, নাকি তোমাকে তুলে নিয়ে এসেছিলাম? তুমি সব জানতে আমি বিবাহিত, আমার বউ আছে, সব। তো বউ কেন পা বাড়ালে? বাহ, এখন আমি অপরাধী হয়ে গেলাম। চান্স তুমি নাওনি? চান্স নিলে কে কে না নেয় রুবি? চান্স দিলে কে না নেয় রুবি? বলো, আমায় কে না নেয়? তুমি চান্স দিয়েছ, আমি অমানুষ চান্স নিয়েছি। আর এইসবের মাঝে থেকে ওই নিষ্পাপ মেয়েটা এতদিন কষ্ট পেয়ে গেছে, বিনিময়ে মুখ খুলেনি। কত মেরেছি, একবার মেরে অজ্ঞান করে রেখেছি। শরীরের ব্যথায় মেয়েটা উঠে দাঁড়াতে পর্যন্ত পারেনি। তখন তুমি আমার আমি তোমার কাছে খুব ভালো ছিলাম, আর আজ আমি এখন একটু সেবা করাতে আমি খুব খারাপ হয়ে গেলাম। তুমি মেয়ে, সেও মেয়ে। তুমি আমার স্ত্রী, এটা যেমন সত্যি, সেও আমার স্ত্রী, এটা আরও বড় সত্যি। সব থেকে বড় কথা, তুমি একজন মানুষ, কিন্তু তুমি মানুষ হয়ে আরেকজন মানুষের মৃত্যু কামনা করো। নিজে একজন মেয়ের হয়ে অন্য আরেকজন মেয়েকে গালিগালাজ করো। এসব কি ঠিক করো? তোমার ভাষণ অনুযায়ী তুমি শিক্ষিত, আর বেলি মূর্খ।
যেহেতু তুমি এত শিক্ষিত, তাহলে মূর্খের মতো কথা বলো কেন যে আমায় তাবিজ করা হয়েছে? তার মানে কি আমি বলতে পারি না তুমি এইসবে বিশ্বাস করো? আমি একটা জিনিসই চাই, বেলি নামক কীটপতঙ্গ আমাদের জীবনে থাকবে না। ও কে কীটপতঙ্গ? ওকে কীটপতঙ্গ বলো না। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কালাম পবিত্র কোরআন পড়ে। ওর সব চলাফেরা শরীয়তের দায়ভার মাঝে পড়ে। আমি অধম, হয়তো আগে কিছুই দেখিনি ওর, কারণ আমি তো পাগল ছিলাম। তাই আসল হীরাকে কাজ ভেবেছি, আর কাজকে হীরা। বাহ বাহ, ও আমার, বুঝলা তুমি? ও আমার। আই ডোন্ট কেয়ার এনি বেলি ফেলি। ওকে, তুমি যে কেমন আমি হাড়ে হাড়ে বুঝে গেছি। তাহলে আমায় বিয়ে করেছো কেন? আবারও এক কথা বলে, বিয়ে কি আমি একা করেছি নাকি তুমিও করেছো? তুমি তো জানতে আমি বিবাহিত। তুমি তো জানতে স্বামীর ভাগ তোমাকেও করতে হতে পারে। তুমি তো জানতে তোমাকে সতীন নিয়ে থাকতে হবে। তাহলে রাজি হলে কেন? আর বিয়ের কথা ভেবে কে কাকে বলেছে ভেবে দেখো তো রুবি। তুমি তো চাইলেই পারতে আমায় ইগনোর করতে। তুমি তো চাইলেই পারতে আমায় ছাড়তে। কই, তুমি তো ছাড়ার বদলে আরও চেপে ধরেছিলে। বেলি তো এইসব কিছুই জানতো না, তুমি তো জানতে। তাহলে তুমি মেয়ে হয়ে অন্যের স্বামীর দিকে হাত বাড়িয়েছ, আর আমি শুধু হাতটা ধরেছি কেবল। কি বলতে চাও তুমি? কিছুই না, আমি চাই একটু শান্তি, যা আমি বেলির কাছ থেকে পাই আর তোমার কাছ থেকে পেইন পাই। তুমি অন্যের ঘর ভেঙে তার স্বামী নিয়ে সুখে থাকার স্বপ্ন যেমন দেখো, তদ্রূপ সেই নারীও কখনো না কখনো তার নিজের স্বামীকে নিয়ে স্বপ্ন দেখে। রুবি আর ইরফানের কথোপকথনের মাঝে হঠাৎই ইরফানের ফোন বেজে ওঠে। রুবির দিক থেকে ধ্যান সরিয়ে মোবাইলের দিকে তাকায় ইরফান। মোবাইল হাতে নিয়ে দেখে অফিস থেকে ফোন। ওইদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9:30 উপরে বেজে গেছে। কথা বলতে বলতে সময় কোন দিক দিয়ে পার হয়ে গেছে বলতেও পারবে না সে। আসসালামু আলাইকুম কামাল ভাই। বলুন। কোথায় আছেন ভাই? এই তো বাসায় আছি। অফিস আসবেন না? এত লেট কেন? ভাই, ওয়াইফ অসুস্থ ছিল, আর কিছুক্ষণের মাঝে বের হব। ওকে ভাই, আসেন তাহলে। জি ভাই। ইরফানের কথা শুনে রুবি আরও জ্বলে ওঠে। যখন ইরফান তার কলিগকে বলেছে ওয়াইফ অসুস্থ, এটা রুবি ঠিক হজম করতে পারেনি, তাই সেও চুপ থাকেনি। আমি তো অসুস্থ নই। তো তাহলে ওনাকে কেন বললা যে ওয়াইফ অসুস্থ? আরে আজব তো, বউ কি শুধু তুমি নাকি? বউ তো আরও একজন আছে আমার, সে অসুস্থ, তার কথাই বলেছি। আর অন্য কিছু ছিল না? কি ছিল? এত সহজভাবে কথা বললাম, আর সে বলে আর অন্য কিছু ছিল না। কি বলা উচিত ছিল আমার? যে ভাই আমার দ্বিতীয় স্ত্রী, আমার আর প্রথম স্ত্রীর মাঝে কাল রাতে তার তদারকি করছে, এটা বলা উচিত ছিল? ইরফানের এমন কথায় একদম চুপ হয়ে যায় রুবি। রুবি কোন দিক দিয়ে ইরফানকে জব্দ করতে পারছে না। রুবি বারবার ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বেলিকেই টার্গেট করছে। সে বারবার এত কিছু বলেও কোনো কাজ করতে পারছে না। আপাতত চুপ হয়ে যায় সে। অন্যদিকে আজ মিনু একা একা নাস্তা বানিয়ে রাখে টেবিলে। ইরফান রেডি হয়ে নাস্তার টেবিলে আসে। মিনু সব সামনে সাজিয়ে রেখেছে, তবুও কিছু একটা মিসিং। ইরফান টেবিলে ভালো মতো চুল বুলায়, চোখ বুলায়, কিন্তু তো কিছু তো মিসিং পাচ্ছে সে। কি ও কিও ভাই, খান না কে? কিছু জিনিস মিসিং। হেরা কি? মানে কিছু জিনিস দেশ নাই। তা কি দেই নেই ভাই? কি দেই নাই কোন? সবই তো দিছি, খাইলন দেখি। খাচ্ছি। বেলি উঠছে? হ্যাঁ। কখন? আপনি যখন রুমে গেছেন তারপর খানেই উঠছে। মুখ ধুয়েছে? হ। নাস্তা দিছিস? দিয়াছি। খায় তো না কয়। আমি দিয়াছি। আচ্ছা। ইরফান আজ তেমন কিছু খায়নি, একটা ব্রেড খেয়েছে, তাও শুকনো, সাথে একটা ডিম। পানি খেয়ে সোজা বেলির রুমে যায় সে। বেলি তখন বিছানায় বসে নাস্তার ট্রেটা দেখছিল। কেমন যেন ক্ষীণ ক্ষীণ লাগছে তার কাছে। এটা চোখে মুখে বোঝা যাচ্ছে, যা ইরফানের চোখে সহজেই ধরা পড়ে যায়। সে সামনে গিয়ে দাঁড়ায় বেলির। বেলি তখন নাস্তার ট্রে থেকে নজর সরিয়ে ইরফানের দিকে তাকায়। এক নজরে ইরফানের দিকে চেয়ে আছে সে। ইরফান আজ সাদা শার্ট পরেছে, তাও কালো জিন্স দিয়ে। ইন করা শার্টের আবার হাতাগুলো ফোল্ড করা। একেবারে ক্লিন সেফও না, আবার একেবারে দাড়িতেও ভরে নেই ইরফানের গালজোড়া। এভাবে ভালো লাগছিল তার কাছে তার স্বামীকে। বেলি চেয়ে আছে তার স্বামীর দিকে, আর মনে মনে বলছে, মাশাল্লাহ, একদম রাজপুত্র আমার স্বামী, কত সুন্দর দেখায় তাকে।
বেলির ভাবনায় সেট পড়ে ইরফানের ডাকে। ধ্যান ভেঙে সামনে তাকায় বেলি। ততক্ষণে ইরফান বেলির পাশে এসে বসে গেছে। নাস্তার ট্রেটা সাইডে রেখে বেলির কপালে হাত রাখে ইরফান। জ্বর মোটামুটি আছে শরীরে, তবে দেখে মনে হচ্ছে অনেক দুর্বল সে। ইরফান বেলির গালে আলতো করে ছুঁয়ে দেয় আর বলে, কি ব্যাপার, খাচ্ছ না কেন? ওইগুলো খাবো না। এইগুলো তো তুমিই রোজ বানাও। ডিম, মামলেট, পরোটা, ভাজি খাও, তারপর সকালের মেডিসিনটা তো খেতে হবে। ডিম দুধ খাবো না, ওগুলোতে গন্ধ। সরান এইগুলা। মিনু কই? কিসের গন্ধ? কী সব বলো তুমি? ডিম খাবো না, তাহলে শুধু পরোটা আর ভাজি খাও, তাড়াতাড়ি করো। বেরি তার নাক সর্বোচ্চ উচ্চতায় উঠিয়ে ফেলে ভাজি দেখে। কেন যেন বেরি সব কিছুতেই খুঁত ধরছে। ভাজি এমন ভর্তা ভর্তা কেন? এবার ইরফানের মেজাজ খারাপ হচ্ছে। বেলি অহতক বাচ্চামা করতেছে। না খাওয়ার ধান্দা এইসব বেলির। মোট কথা সে খাবে না, তাই এইসব করছে। এদিকে ইরফানের অনেক দেরি হয়ে যাচ্ছে অফিসে। বেলিকে খাইয়ে দিয়ে মেডিসিন দিয়ে তারপর সে অফিসে যাবে। আর কোনো কথা শুনেনি ইরফান। সোজা পরোটা ছিঁড়ে ভাজি নিয়ে বেলির মুখের মধ্যে পুরে দেয় সে। তারপরও বেলি তা মুখের মধ্যে রেখেই চাবায়, গিলে আর না। তারপর ইরফান পানি দিয়ে গিলতে বলে। বেলিও পানি দিয়ে গিলতে মাত্র একটা পরোটা খায়। ইরফান বেলিকে মেডিসিন দিয়ে মিনুকে ডাকে। যে ভাই, আমি তখন অফিসে যাব, ওকে দেখে রাখিস। আচ্ছা, দুপুরে যাতে ও ভাত খায়, কেমন? আরে মাতারে, এটা খবিস। পোলা পাইনের লাহান করে, খাইতে কইলেও খায় না। আহ, কিসব ভাষা ব্যবহার করিস তুই? যা বলছি তাই করিস। আচ্ছা, তাই এই ডিম খানায় কি দোষ করছিল? খান্নায় কি লাগা ভাবি? তো এগুলা নিয়ে যা, ধর। দেন। মিনু ট্রে নিয়ে চলে যায়। আর ইরফান বেলির গালে আলতো করে ছুঁয়ে দিবে, বেলির দিকে তাকিয়ে থাকে। আমি তোমার কাছে তো 24 ঘন্টা বসে থাকতে পারবো না, তাই না? অফিস আছে তো আমার, তুমি খেয়ে নিবে দুপুরে, কেমন? হ্যাঁ। আর হ্যাঁ কি? কিছু না, ভালোবাসি। এই বলে বেলির কপালে আলতো করে একটা চুমু দিয়ে দেয় ইরফান। তারপর মিষ্টি হাসি দিয়ে বলে, একটা কথা বলি? হুম। রুবি যদি এই রুমে আসে বা তোমাকে কিছু বলে, চুপ করে থাকার প্রয়োজন নেই। নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখো আজ থেকে। আমি যেই ভুল করেছি তা হয়তো শুধরাতে টাইম লাগবে, তবে নিজের জন্য ভাববে আজ থেকে, অন্যের জন্য নয়, এমনকি আমার জন্যও না। মনে যাতে থাকে, কেমন? চুপ করে থাকতে বলিনি তোমাকে, কিছু বলেছি তার উত্তর দাও। বেলি চুপ থাকা দেখে ইরফান আর বেশি কিছুই বলেনি। ইরফান জানে বেলিকে যদি রুবি মেরেও যায় তবুও সে কিছু বলবে না, কারণ বেলি এমন এক আল্লাহর বান্দা যে কিনা শত কষ্ট সহ্য করবে, কিন্তু পাল্টা কাউকে কিচ্ছু বলবে না। ইরফান আল্লাহ হাফিজ বলে বিদায় নেয় বেলির কাছ থেকে। ইরফান চলে যাওয়ার পর বেলি কেন জানি চুপ করে বিছানায় শুয়ে পড়ে। ইরফানকে ভেবে যাচ্ছে সে। বারবার ইরফানের মুখটা ভেসে আসছে তার সামনে। স্বামীর ভালোবাসা কি সে বিয়ের পর থেকে জানতো না। এই 2 দিনে সে বুঝেছে কেন মেয়েরা স্বামীর ভালোবাসার জন্য মরিয়া হয়ে থাকে। ইরফান সত্যি তাহলে বদলে গেছে। এইসব ভাবতে ভাবতে আবার ঘুমের ঘোরে চলে যায় বেলি। অন্যদিকে অফিসে বসে থেকেও কাজে মন বসছে না ইরফানের। কেমন আছে বেলি? দুপুরও হয়ে গেছে। কি করছে সে এখন? খেয়েছে কিনা, মেডিসিন নিয়েছে কিনা, সব মিলিয়ে এখন এই মুহূর্তে তার মাইন্ড শুধুই বেলিকে ঘিরে চলছে। একটা খোঁজ নিতে পারলে ভালো হতো, অথচ নেওয়ার উপায় নেই। বেলির ফোনও নেই যে ফোন করবে। আবার রবির ফোন দিয়ে বেলির খবর নেওয়া মানে চতুর্থ বিশ্বযুদ্ধকে যেচে আমন্ত্রণ করা। তাই আর এইসব ফোনের ব্যাপারে ভাবেনি ইরফান। বাসায় মিনু বেলিকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে ভাত খেতে দেয়। বেলি যেই না ভাতে হাত দিয়েছে অমনি রুবি হাজির সেখানে। বেলির সামনে ভাত দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে রুবি। জ্বর একটু হয়েছে, কত নাটক করলি তুই? এত অভিনয় কই থেকে শিখছিস? ভালো অভিনেত্রী হবি তো তুই। কিরে, স্বামী কেড়ে নিতে হয় কি তুই ভালোই জানিস। নিজেকে আয়নায় দেখেছিস? কি যোগ্যতা আছে রে তোর ইরফানের সাথে থাকার? হ্যাঁ, গিল ভাত গিলে গিলে হাতি হয়ে যা, তারপর মোটা শরীর দিয়ে ইরফানকে আরো বশ করতে পারবি। এবার বেলিও মুখ খুলতে বাধ্য হয়। একে তো জ্বর, 2 শরীর ভালো নেই, তার উপর এত কিছু বলছে রুভি।
রুবির প্রতিটা কথায় নোংরা ইঙ্গিত সম্পন্ন কথা। সব মিলিয়ে সেও বিরক্ত। রুবি আপু, আমি না করতেছি অভিনয় না করলাম নাটক। ওইটা আপনার কাছে মনে হচ্ছে, আমার কিছু করার নাই। আর অন্যের স্বামী আমি কেড়ে নিচ্ছি না। আমি যদি বলি আপনি আমার স্বামী কেড়ে নিয়েছেন, তখন কি হবে? আর আমি ভাত এতটাও খাই না যে হাতি হব। যদি বলি শরীর দেখিয়ে আমার স্বামীকে আপনি বশ করেছেন, তখন কি হবে? এতটাও খারাপ কথা বলবেন না যাতে পরবর্তীতে আপনার সাথে কথা বলতে গেলেও রুচিতে বাধে। চুপ, একদম চুপ। আমার শরীর আসলেই ভালো নেই। আপনি আপনার রুমে যান। ওহ, আমি আসাতে এখন শরীর ভালো না, তাই না? দেখেন আপু, আমার কথা বলতে ভালো লাগছে না। আপনি আপনার স্বামীর আপনার আঁচলের তলায় বেঁধে রাখুন। দেখুন আটকে রাখতে পারেন কিনা। আমি তো আর তাকে বলি না যে আমার কাছে আসো। এই সে আসে, এতে আমার হাত নেই। আর হ্যাঁ, স্বামীটা আমারও। আমি চুপ থাকি তার মানে এই না যে আমি বলতে পারি না। আমিও বলতে পারি আপু, শুধু বলি না। বেলির কথায় রুবির মুখ বন্ধ হয়ে যায়। বেলি তাকে বলা কথাগুলো জায়গা মতো গিয়ে লাগে তার। এতটা বাড়াবাড়ি করে এই রুবি যে একে চুপ করানোর জন্য অন্য কাউকে এর মতো ভাষা ব্যবহার করতে হয়। আদারওয়াইজ এই আল্লাহর বান্দি থামার পাত্রী না। রাগে ফুলতে ফুলতে বেলির রুম থেকে বের হয়ে যায় রুবি। রুবি যাওয়ার পরই মিনু সেখানে হাজির। মিনুর মুখের ভঙ্গিমায় জানান দিচ্ছে যে সব সে শুনেছে। তাই বেলিও মিনুর হাঁ করার আগেই বলে দিয়েছে, মিনু, এখন কিছু বলো না। খুব খারাপ লাগতেছে আমার কাছে, সো কিছু বলো না আর। আমি কি কইতাম আর, সব আপনিই তো কইলেন। উফ, ভাবি যা কইলেন না, ওর ধোতা মুখ আপনি ভোদা বানাইয়া দিছেন। একেবারে ভালো করছেন ভাবি, একেবারে ভালো করছেন। শয়তানি একটা, হে এখন পাগল হইয়া গেছে। শয়তানের হাফিজ। হের ফরে খুশি হমু ভাই এদের লাথি মেরে ঘর থেকে বাইর করে দিলে। আহ মিনু, কি সব বলো? লাথি কেন মারবে তোমার ভাই? ও কি সংসার করতে আসে নাই? ও কি আমার মতো পাগল নাকি যে স্বামীকে অন্যের হাতে তুলে দেবে? পাগল আজকাল নিজের স্বামীর ভাগ দেয় না। সে জায়গায় তো ও মানুষ। তা আপনি কি মানুষ না? আপনি দিছেন কেমতে? আমার এই কপালটা আছে না, এই কপালটার দোষ। আমার ভাগ্যে ছিল স্বামীর অবহেলা, পাইতেছি। আমার ভাগ্যে ছিল সতীন নিয়ে ঘর করতেছি। প্রতিনিয়ত এদের কথা শুনতে হবে, শুনতেছি। আর কি লাগে? হাত ধুইলেন যে ভাবি, খাইয়ে লন। না এইসব নিয়ে যাও, আমি আর খাবো না, পেট ভরে গেছে। আর খুব বেশি দরকার ছাড়া আমাকে জাগিও না। এই বলে বেলি হাত ধুয়ে ফেলে। এক লোকমা ভাতও পেটে যায়নি মেয়েটার, চুপ করে শুয়ে আছে। আর দু চোখ বেয়ে তার আপনা আপনি পানি পড়ে যাচ্ছে। আজ রুবির কথাগুলোই আসলে অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। ইরফান বাসায় আসলে ইরফানকে কিছু বলবে বলে বেলি বেশ কিছু কথা বলবে বেনি, এটা ভেবেই আস্তে ঘুমিয়ে যায় সে। সারাদিন বেলি রুম থেকে বের হয়নি। রুবিও সোজা দুপুরের পর না খেয়েই বাপের বাড়ি চলে গেছে। সে এখানে এক মুহূর্তের জন্য থাকবে না, তাই সে চলে যায়। রাত প্রায় 8টা নাগাদ ইরফান বাসায় আসে। মিনু দরজা খুলতে ইরফানকে সব বলে দেয়। রুবি বেলিকে কি বলেছে, বেলি রুবিকে কি বলেছে, রুবির চলে যাওয়া, বেলি সারাদিন না খেয়ে থাকা, সব বলে দিয়েছে মিনু। মিনু, আমার মাথাটা অনেক ধরে আছে, তুই আমার জন্য কফি বানা। আমি আগে গোসল করব, তারপর বেলির কাছে যাব। আচ্ছা। ইরফান গোসল করে ফ্রেশ হয়ে বের হতে হতে মিনুও কফি নিয়ে হাজির হয় ইরফানের রুমে। কফিতে চুমুক দিতে দিতে ইরফান বেলির রুমে যায়। গিয়ে দেখে বেলি ও পাশে মুখ ফিরিয়ে শুয়ে আছে। ইরফান বেলির পাশে গিয়ে বসে বেলির কাঁধে হাত রাখে। তখনই বেলি চোখ খুলে একটা কথাই বলে দেয়, আপনি চলে যান আপুর কাছে। আমার কপালে আপনার ভালোবাসা নেই, আমি অভাগী। এভাবেই একদিন শেষ হয়ে যাব। এভাবেই আমায় জীবনের শেষ দিন অবধি কাটাতে হবে। আমি আপনাকে ভালোবাসি অনেক, কিন্তু আপনাকে বেঁধে রাখতে পারবো না। মন জমিনে আপনার নাম আজীবন থাকবে, তবু অন্য কারো চোখের পানির কারণ হতে পারবো না। এই কথাগুলো বলে হু হু করে কেঁদে উঠে বেলি। তখন কেন জানি ইরফানের চোখ দিয়েও পানির স্রোত বয়ে যায়। বেলির কথাগুলোর মাঝে লুকায়িত কষ্টটা খুব সহজে ইরফানের চোখে লাগে। তার চলে যাওয়ার পর রুবি যে এমন কিছুই করবে সেটা তার জানা ছিল,
তবে এতে বেলির না আছে কোনো অভিযোগ, না আছে কোনো অনুযোগ। বেলি সবটাই মেনে নিয়েছে। ইরফান কি বলবে বুঝে উঠতে পারছে না। তবু একটা চেষ্টা সেও করবে। বেলিকে জোর করে শোয়া থেকে তুলে সে। তারপর ইরফান তার সামনে সরাসরি বসায় বেলিকে। খুব শান্ত নজরে তাকিয়ে আছে সে বেলির দিকে। আর বেলি তাকিয়ে আছে নিচের দিকে। চোখ মুখ ফুলে একাকার। মনে হচ্ছে কেঁদেছে অনেকক্ষণ যাবৎ। নীরবতা ভেঙে ইরফানই বলে ওঠে, এত কষ্ট কিসের বলা যাবে আমায়? আমি দেখি আমি অধম কষ্ট কমাতে পারি কিনা। কি হলো, কথা বলবো না? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ করো। আমি হ- আপনি আমি হঠাৎ এত ভালো হলাম কেন আপনার কাছে? আর রুবি আপুই বা কেন খারাপ হলো আপনার কাছে? বেলা প্রশ্নের সঠিক উত্তরটা ইরফানের কাছে নেই। পরিস্থিতিটাই একদম অন্যরকম। চাইলেও সব কিছু ঠিক করা যাবে না, আর গেলেও সময় লাগবে। আপাতত বেলির প্রশ্নের উত্তর দিয়ে কি দিবে সেটাই ভাবছে ইরফান। বেলি, হুম, সারাদিন খাওনি কেন? আমি প্রশ্নটা করেছি কি তার উত্তর দেন। বেলির কথা ইরফান বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। বেলির রুমে একটা জানালা আছে। সেই জানালার কাছে গিয়ে দাঁড়ায় ইরফান। হাতে ধোয়া ওঠা কফির মগ, পরনে কালো ট্রাউজার আর ব্রাউন কালারের টি শার্ট। বেশ হ্যান্ডসাম লাগছিল ইরফানকে তখন। বেলি এক ধ্যানে তার বরকে দেখছে। উত্তর দেন আমার প্রশ্নের। বেলির এমন কথায় ইরফান মুচকি হেসে কফির মগে চুমুক দেয়। তারপর বলতে শুরু করে, আমি ছোটবেলা থেকেই বরাবরই একা থেকেছি। একা একা স্কুলে যাওয়া, কলেজে যাওয়া। কি করার ছিল? আমাকে জন্ম দেওয়ার পরেই নাকি মা মারা গেছেন। সেই থেকেই আমি একা একা বড় হয়েছি। মেয়েদের প্রতি শ্রদ্ধা ভক্তি ততটা জ্ঞান নেই আমার। ভার্সিটিতে মেয়েদের চালচলনই ছিল এমন যে ভেবেছি হয়তো এটাই মেয়েদের আচরণ। হুট করে বাবা বিয়ে করতে বলল, তাও গ্রামের একজন মেয়েকে। যেখানে 5 বছরের আমি ঢাকার মেয়েদের চলাফেরা, পোশাক নিজেকে মানিয়ে নিয়েছিলাম। আমি সব সময় চাইতাম আমার বউ হবে হাই এডুকেটেড, চলাফেরা হবে স্ট্যান্ডার্ড, অনেকটা রুবির মতোই। বাবার প্রতি অনেক মেজাজ খারাপ হয়েছে আমার। আমার অমতে আমাকে বিয়ে করতে বলল, তাও বা তোমাকে। বারবার বলেছিলাম বিয়ে করব না। ওকে আমার আব্বাজান শুনলেনই না আমার কথা। যাই হোক, বাবার সাথে জিদ করে বিয়ে করলাম তোমাকে। কিন্তু মন থেকে মানতে পারতাম না। ওই জিদের জন্যই তোমার সাথে তো খারাপ ব্যবহার করতাম, সাথে মারধরও করতাম। অন্যদিকে রুবি আমার লাইফে এসেছে তুমি আসার পরে। ওর চলাফেরা, কথাবার্তা স্ট্যান্ডার্ড, সাথেও অনেক মডার্ন ছিল, যা দেখে মোহে পড়ে গিয়েছিলাম। বিয়ে অবধি যাব ভাবিনি, কিন্তু রুবি অনেকটাই বাধ্য করলো বিয়েটা করতে। ভাবলাম ভালোই থাকবো, কিন্তু মন জিনিসটার উপর কারো হাত থাকে না। রবি ব্যস্ত তার ফেসবুক স্ট্যাটাস, বন্ধু বান্ধব, ঘোরাঘুরি, শপিং, এইসব নিয়ে। আমি নিজেও জানি না কেন এমন হচ্ছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তার মানে এই নয় যে আমার কাছে রুবি খারাপ হয়ে গেছে। রুবি এই জিনিসটা মানতে পারছে না যে আমি তোমার কাছে থাকছি। ভুল আমার একটাই, দ্বিতীয় বিয়ে করা, আর গর্ধবের মতো 2 বউকে একই বাসায় রাখা। এই সিচুয়েশনটা আমি চাইলেও হয়তো ঠিক করতে পারবো না। ইরফানের কথা শুনতে শুনতে বেলির চোখ থেকে নিজের অজান্তেই পানি পড়ে যাচ্ছে। বেলিও চুপ করে সব শুনল। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে দেয়। আর তারপর সে বলে, তাহলে এক কাজ করেন। বলো কি? আমাকে ডিভোর্স দিয়ে দেন, আর রুবিকে নিয়ে ভালো থাকুন। হ্যাঁ, এটা তো কখনোই সম্ভব না, কারণ তুমি সেই নারী যাকে আমার বাবা পছন্দ করে এনেছে। তোমাকে ছাড়া সম্ভব না। বাবার পছন্দকে যখন সম্মানই করেননি, আর এখন আর করে কি বলে কি হবে? শোনো বেলি, আমি তো রুবিকে বলিনি যে আমি ওর সাথে থাকবো না বা কিছু। আমি বলেছি আমি বেলিকেও সেই সম্মানটা দিব যেটা ওর পাওনা। কিন্তু সে তো এটা চায় না। এটাই তো পয়েন্ট। বুঝো না কেন তুমি? এটাই তো মেন পয়েন্ট। সে চায় আমি শুধু তাকে নিয়েই মেতে থাকি। তো আমি ছিলাম তো মেতে তাকে নিয়ে। ফায়দা কি হল? আমি যখন তোমাকে মারধর করতাম, আমি তখন ওর চোখে পৃথিবীর সেরা স্বামী। যখন সে দেখলো তার স্বামী তার সতীনকে প্রায়োরিটি দিচ্ছে, তখনই আমি দুনিয়ার শ্রেষ্ঠ খারাপ স্বামী। কোনো মেয়েই পারে না স্বামীর ভাগ দিতে। তাহলে তো বলতে হয় তুমিও তো স্বামীর ভাগ দিয়েছিলে। ওহ, তুমি তো পুরো স্বামীটাকেই দিয়ে দিয়েছো। আমি তো পরিস্থিতির শিকার মাত্র। আমি জানি না কি করা উচিত আমার।
তবে এতটুকু শিওর থাকো যে আমি তোমাকে ছাড়ছি না, কখনো না। তাহলে রুবি আপু? আমি তো রুবিকে বলিনি যে আমি রুবিকে ছেড়ে দেব। সে চলে গেছে আবার তার বাপের বাড়ি। এখানে আমার কি করার আছে? ফিরিয়ে নিয়ে আসেন। এই থামো থামো, এটা মিনুর দেখা স্টার জলসার কোনো সিরিয়াল না যে ন্যাকামি হবে এখানে। এটাই বাস্তবতা। এখানে সব হয়, শুধু ড্রামা হয় না। যে মানুষকে ভালোবাসা যায় তাকে ছাড়া যায় না। তুমি ছাড়তে পারছো আমায়? এত মারধরের পরেও কেন পড়েছিলে এখানে, যেখানে সে বারবার বাপের বাড়ি দৌড় দেয়? আর তুমি কাকে ফিরিয়ে আনতে বলো? যে তোমাকে ভাতের খোঁটা দেয়? এইসব আমায় বলো না বেডি। কাউকে কষ্ট দিয়ে যে আমি ভালো থাকবো না তার অভিযোগ লাগবে আমার উপর। শৌখিনের দোয়ায় গরু মরে না। এসব বাদ দাও। মানুষের তার স্বীয় কর্মের উপর হাত থাকে না। ভুলকৃত কর্মের জন্য সারা জীবন পস্তাতে হয়। আর সেই ভুলকৃত কর্মের মাসুল দিতে গিয়ে হয়তো সারাটা জীবন পার হয়ে যায়। ভিন্ন ভিন্ন সময়ে মন ভিন্ন ভিন্ন আবেগ পালে, কিন্তু একটা সময় আসে যখন সব আবেগ বিবেকের কাছে ধুয়ে মুছে যায়। তখন মানুষ শক্ত হয়ে যায়। ইরফানেরও একই অবস্থা। আগে সত্যিটাকে মানতে পারেনি, আর এখন মেনেছে। তবে আরেকটা ভুল করার পর মেনেছে, যেই ভুলটা হয়তো ঠিক করা যাবে না। আবার হয়তো যতদিন বাঁচবে ততদিন এই ভুলটাকে মেনে নিয়েই বাঁচতে হবে। নিয়তির উপর কারো হাত থাকে না। ভাগ্য বড় স্বার্থপর একটা জিনিস। সে তার মতো করেই সব নিয়ন্ত্রণ করে। মনের দিকটা বিবেচনা করার সময় এবং সুযোগ কোনোটাই তার কাছেও থাকে না। বেলি কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর উঠে গিয়ে ইরফানের কাছে এসে তার পাশে দাঁড়ায়। ইরফানের দিকে চেয়ে আছে সে। আর ইরফান জানালার দিকে। দু চোখে ঘোর লাগানোর মতো চেহারা ইরফানের, যেই চাহনির প্রেমে পড়তে বাধ্য যে কোনো নারী। ঠোঁটের কোণে হালকা হাসিটা বরাবরই মানায় ইরফানকে। বেলি কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ইরফানকে উদ্দেশ্য করে কিছু বলে ওঠে। ভালোবাসা এবং ভালো লাগার দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আপনার হয়তো আমায় ভালো লাগে, ভালোবাসাটা আপনার পক্ষ থেকে আমার জন্য না, ইরফান সাহেব। বেলির কথা শুনে ইরফান ঘাড় ঘুরিয়ে বেলির দিকে তাকায়। তারপর মুচকি হেসে কফির মগে চুমুক দেয়। তুমি এই কয়েকদিনে অনেক ম্যাচিওর হয়ে গেছো বেলি। বড়দের মতো কথা বলতে শিখে গেছো। চাইলেও তো ছোট হয়ে থাকতে পারবো না। তবে আপনার আমাকে তুমি করে বলাটা কেমন জানি লাগে আজকাল। আপনি আমায় তুই করেই বলেন। ওইটাই আমার আপনার মুখে বেশি মানায়। তুই শব্দটা তোমার কাছে বেমানান, তোমার সাথে বেমানান। যদিও আমি তুই তুকারি করতাম বেশি। তবে কেন জানি এখন আর এইসব ভালো লাগে না। অনেক কাছের আর আপন মানুষকেই মানুষ তুই করে বলে। আচ্ছা বেশ, একটা কথার জবাব দাও। এই যে বললে ভালোবাসা আর ভালো লাগা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, এটা কি তুমি ভেবে বললে? হুম। ওকে ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসার জন্ম হয়। আমার কাছে তোমার সব কিছুই ভালো লাগে। এমনকি আমার কাছে গোটা তুমিটাকেই ভালো লাগে। তাই হয়তো ভালোবাসাটাও জন্ম নিয়ে গিয়েছে। কি জানি, এত কঠিন ভাষা বুঝি না আমি। এর থেকে বেশি বুঝেন আপনি। এখন খেতে আসেন। খাওয়ার পর মেডিসিন নেবেন। তারপর আবারও ঠিকঠাক মতো একটা মায়ের দিব। এমন কথা শুনে বেলির মনটা নিমিষেই কালো আঁধারে ছেয়ে যায়। ইরফান বেলির মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে বেলি হঠাৎ এমন হয়ে গেল কেন। তারপর বেলির হাতের আঙুলের ফাঁকে নিজের হাতের আঙুলগুলো শক্ত করে বেলির হাতটা ধরে নেয় ইরফান। তারপর বেলির দিকে চেয়ে বলে, সারাদিন খান নাই কেন? এ শাস্তি তো পেতেই হবে। আমি বলে গিয়েছিলাম যে ঠিক মতো খেতে হবে এবং মেডিসিন নিতে হবে, কিন্তু আপনি কি করেছেন? রুবি আপু এমনভাবে কথা বলল যে আর খাওয়া পেটে যায়নি। রুবির কাজই এমন। কিন্তু তোমার খেয়াল রাখা উচিত ছিল। ডাইনিংয়ে চলো। আমি মিনুর সামনে একটু চিঙ্গারি ফেলবো, অমনি মিনু জ্বলে উঠবে। মিনু তো মিনুই। মিনুর ভাষা তুমি খবিস মাতা মিনুর ভাষায় তুমি খবিস মাতারি। আজ সকালে না বলল? আচ্ছা ওয়েট, খবিস মানে তো খারাপ, কিন্তু মাতারি মানে কি? এইবার বেলি হাসতে বাধ্য হয়। খিলখিল করে হেসে দেয়। ইরফানের লক্ষ্য ছিল বেলিকে হাসানো, আর বেলি হেসেছে। এটাই অনেক তার কাছে। বেলির দিক থেকে নজর সরিয়ে ইরফান এবার রুমের দিকে নজর দেয়। বেলির রুমটা সে সাজিয়ে দেবে। নিজের করা কিছু ভুল কিছুটা হলেও ঠিক করবে সে। কি হলো, দাঁড়িয়ে গেলেন যে?
হ্যাঁ বলো। কি বলতাম? না চলো। রাতে খাবার খেয়ে বেলি তার রুমে শুয়ে আছে, ভাবছে কিছু কথা। জীবন তাকে কোথায় এনে দাঁড় করিয়ে দিয়েছে। কি আছে তার জীবনে? ইরফান কতদিন রবিকে বুঝিয়ে যাবে? আর রবি কি এভাবে চুপচাপ বসে থাকবে? সবকিছু ঘুরে ফিরে তার দিকেই আসবে। সে এখন নিরুপায় হয়ে গেছে। মনটা বারবার ইরফানকে চাইছে। সে সব ভুলে যেতে চায়। সে ভুলে যেতে চায় ইরফানের করা সব ভুলকে। সে ভুলে যেতে চায় ওই সব খারাপ দিনগুলোকে, যার ভেতরের আত্মাটা কেন জানি বারবার ইরফানকে খুঁজে। বেলি ভালোবাসে ইরফানকে। হ্যাঁ, অনেক ভালোবাসে। এতটাই ভালোবাসে যে যার প্রতিক্রিয়া হয় না। ইরফান অনেক বদলে গেছে ইদানিং। এতটা বদলে যাবে আশা করেনি বেলি। হয়তো আল্লাহ পাক এটাই চেয়েছেন। আল্লাহ পাক নাকি পরীক্ষা নেন। তাহলে কি এটাই ছিল সেই পরীক্ষা? আল্লাহ পাক বলেছেন, ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো। সেই অপেক্ষার ফল মিষ্টি হয়। তাহলে কি এটাই ছিল সেই অপেক্ষার মিষ্টি ফল? এরই মাঝে রাজুর চিন্তা মাথায় চলে আসে বেলির। রাজু ভাইকে অন্যায় করেছিল। রাজু ভাইয়ের তো কোনো দোষ ছিল না। সে তো ভালোবাসতো আমায়। তাহলে আল্লাহ পাক কেন আমায় ওনার সাথে জুড়ে দিলেন? মনে মনে ঘুরপাক খেতে থাকা প্রশ্নগুলো বড্ড বেশি জ্বালাচ্ছে বেলিকে। না, আমি রাজু ভাইকে নিয়ে ভাববো না। এসব ভাবাও পাপ আমার জন্য। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ে কি হবে যদি স্বামী ব্যতীত অন্য কাউকে মনে ধারণ করি? রাজু ভাই আমার অতীত, আর সে আমার বর্তমান। সে যেমনই হোক, সে আমার বর্তমান। এটা পাপ হয়ে যাবে। আবার নিজেকেই নিজে সান্ত্বনা দেয় এইসব বলে। হঠাৎই বুকটা দুই পাশ থেকে চাপ দিয়ে নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে বেলির। উঠে তাড়াতাড়ি পানি খেয়ে নেয় সে। তারপর কিছুক্ষণ দম বন্ধ করে বসে থাকে বিছানার উপর। ইরফান হয়তো নিজের রুমে। খাবার সময় বলেছিল অফিসের কিছু কাজ আছে। বেলি যাতে চুপ করে ঘুমিয়ে যায়। ইরফান কাজ শেষ করে আসবে। মিনু গেস্ট রুমে শুয়েছে। যদি মিনু বেলির কাছে হয় তাহলে তো ইরফান আসতে পারবে না। তাই মিনু বেচারি গেস্ট রুমেই ঘুমায়। ব্যথাটা কমার পর বেলি উঠে জানালার পাশে এসে দাঁড়ায়। হঠাৎই নিজের মুখ থেকে বের হয়ে যায়, আমি ওনাকে ভালোবাসি। এটা আমার অপরাধ না। উনিও এখন আমায় চায়। এটা অপরাধ না। আমি বেলি কোথায় যাব এখন? আমি যে তাকে মনে ধরেছি। মনের মাঝে স্পন্ধ থাকা পুরো জায়গাটাই তার নাম। আমার তাকে চাই। একবার হলেও চাই। বেলি একবার হলেও চায় তাকে একটু ভালোবেসে পেতে কাছে। বেলি চেয়ে আছে তার পানে, দৃষ্টি তাহার ওই দূরে। এক লহমার জন্যই হোক, তবুও বেলি একবার চায় সুখের মিলন হোক। বেলির মুখ থেকে হঠাৎ করে এসব বের হয়ে যায়। তখনও বেলির দৃষ্টি তার রাতের আকাশে তারার। পেছন থেকে এমন কথা শুনে দ্রুত পেছনে তাকায় বেলি। ট্রাউজারের দুই পকেটে হাত দিয়ে দরজা থেকে একটু ভেতরে এসে দাঁড়িয়ে আছে ইরফান। তার মানে ইরফান সবটা শুনে নিয়েছে। বেলি আর ইরফানের দিকে তাকানোর সাহস পায়নি। তাই আবার এক ঝটকায় জানালার দিকে ফিরে যায় সে। ইরফান আস্তে আস্তে হেঁটে বেলির পিছনে এসে দাঁড়ায়। তারপর বেলির কাঁধে হাত রেখে বলে ওঠে, একটু সুখের মিলন হলে খুব বেশি কি ক্ষতি হবে বেলি? বুকের মধ্যে নিমিষে এক তুফান শুরু হয়ে যায় বেলির। আসলেই কি সুখের মিলন হতে দেওয়া যায়? আসলেই কি একটু সুখের মিলন হলে খুব বেশি কি ক্ষতি হবে? তবুও কেন যেন কোথাও একটা বাধা কাজ করে বেলির মাঝে। আবার নাও করতে পারে না। যতই হোক স্বামী তো তার। বিয়ের পর বাবা মায়ের পর স্ত্রীর উপর তার স্বামীর অধিকার থাকে বেশি। কিন্তু বেলির ভেতরটা হু হু করে কেঁদে ওঠে যখন ইরফানের করা সমস্ত খারাপ আচরণগুলো মনে পড়ে যায়। যখন মারধরের দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে। বেলি তখন নিজেকে ঠিক রাখতে পারে না। আজও ব্যতিক্রম কিছু ঘটেনি তার সাথে। সুখের মিলনের সাথে দেখা হয়ে যাওয়ার সাথে সাথে সেসব বিষাদের দিনগুলো মনে পড়ে যায় বেলির। ইরফানের হাতের স্পর্শ পাওয়ার সাথে সাথে অন্তরখানা পুড়ে খাক হয়ে যাচ্ছে তার। নিজের ভেতরে উথাল পাথাল শুরু হয়ে গেছে বেলির। কেন যেন মানতে পারে না সেও। এতটা কষ্ট কি তার পাওনা ছিল? নিজের কাছে এইসব জিনিসগুলো লজ্জাজনক লাগে বেলির কাছে। বেলি আর সহ্য করতে পারেনি। পেছন ফিরে ঝাপটে ধরে ইরফানকে। বেলি এইভাবে ঝাপটে ধরা দেখে একটু হতভম্ব হয়ে যায় ইরফান। বেলি শব্দ করেই কেঁদে দেয় ইরফানের বুকে। দুই হাতে নিজের মুখ ঢেকে ইরফানের বুকে হাতে আবদ্ধ হয় সেই মুখটি লুকিয়ে রেখে কেঁদে ওঠে বেলি।
এক সময় ইরফান বেলির পিঠটা নিজের হাত দিয়ে আগলে ধরতে যাবে, তখনই বেলি ধূপ করে কাঁদতে কাঁদতে নিচে বসে পড়ে। একে তো শরীর খারাপ, তার উপর এভাবে কান্না করাটা তার শরীরের পক্ষে খারাপ হতে পারে। মুহূর্তের মাঝে ইরফান চমকে যায়। বেলির কান্না আর একটু জোর শব্দে পরিণত হয়। ফ্লোরে বসে মুখ চেপে কাঁদতে থাকে মেয়েটা। ইরফান হাঁটু গেড়ে নিচে বসে পড়ে বেলির কাছে, হাতটা দিয়ে বেলির মাথায় রাখে। কি হলো, এভাবে কাঁদছো কেন? এই বেলি, এভাবে কাঁদছো কেন? কাঁদতে কাঁদতে হিসকে উঠে গেছে মেয়েটার। ইরফান বেলির কান্না থামানোর জন্য গ্লাসে এনে পানি দেয় তাকে খাওয়ানোর জন্য, কিন্তু বেলি খায়নি। তারপর কেন জানি নিজ থেকেই ইরফানের হাতটা টেনে নিজের কাছে বসায় সে। কাঁদতে কাঁদতে বলতে শুরু করে দেয় বেলি, আপনি আমায় অনেক মারছেন। আপনি জানেন আমি কত ব্যথা পাইতাম তখন। আমার অনেক ব্যথা লাগতো, আমি তবুও কিছু বলতাম না আপনাকে। আরে ভালো না বাসতেন তাই বলে এভাবে মারবেন? আপনার এক একটা লাথি, এক একটা খুশি অনেক ব্যথা দিত আমার এই শরীরটাকে। আপনি জানতেন না আমি কত রাত ব্যথার যন্ত্রণায় ঘুমাইতে পারি নাই। সেইবার শলার ঝাড়ু দিয়ে পর্যন্ত মারছেন, এমনভাবে মারছেন যে শলা পর্যন্ত ঢুকে গেছে শরীরে। এইভাবে বুঝি কেউ কাউকে মারে? হ্যাঁ, দেখেন, এদিকে দেখেন, আমার এই শরীরটা যখন স্বামীর ছোঁয়া পেত তখন এই শরীরটা স্বামীর মার পাইছে। এই এই ইরফান সাহেব আমাকে এত মারছেন কেন? আমাকে বললেই হয়তো আমি চলে যেতাম, বা ভাতের সাথে বিষ দিয়ে দিতেন, খেয়ে মরে যেতাম, তো বউ না মারতেন। এদিকে দেখেন, এই যে দেখেন, আমার পিঠটায় কত দাগ এখনো আছে। সেবার বেল্ট দিয়ে মারছেন। আচ্ছা, একটুও মায়া হয় নাই তাই না? বেলিকে এভাবে মারি, ওর শরীরটা কি এত মার নিতে পারে? একবার জানতে চান নাই তাই না? ওই দিন চা দিতে একটু দেরি হয়ে গিয়েছিল বলে এইভাবে মারছিলেন। আপনি আমায় মেরে কেন ফেলেন নাই? হ্যাঁ, কেন মেরে ফেলেন নাই আমাকে আপনি? শুনেন না, এই দিকে তাকান আমার দিকে। আমি কিন্তু অনেক ব্যথা পাইতাম যখন মারতেন, কিন্তু শব্দ করতাম না। বলেন করতাম কি না? বলেন না, আমি কি মারার সময় কোনো শব্দ করতাম? বেলি নিজের মাঝে তখন ছিল না। সে অনেকটা উন্মাদ হয়ে গেছে মনে হচ্ছিল। চোখের পানি, নাকের পানি, এমনকি লাল লালা চলে আসছে তার মুখ দিয়ে কাঁদতে কাঁদতে। হয় অনেক সময় হয় অনেক সময় এমন, মানুষ যখন অতি শোকে পাথর থাকে, তারপর সেই পাথর গলে গেলে তখনই যেই প্রতিক্রিয়া হয়, এখন সেই প্রতিক্রিয়াটা হচ্ছে বেলির। ইরফানের ভেতরের কলিজাটা ছিঁড়ে যাচ্ছে বেলির এমন পাগলামি দেখে। সে একদম নিশ্চুপ হয়ে ফ্লোরে বেলির সামনে বসে আছে। বেলি হাত জোড়াজোড়ি করছিল উত্তর জানার জন্য, তখন বাধ্য হয়ে ইরফান জবাব দেয়, ওহ, কোনো শব্দ করতে না। তখন বেলি আবারও কেঁদে দেয়। এবার ইরফানের দুই হাত ধরে নিজের কাছে আনে বেলি। তারপর আবার বলা শুরু করে সে, যখন দেখতেন আমি শব্দ করতাম না তখন কি মায়া হতো না আমার উপরে? খালি মেরেই গেছেন, মেরেই গেছেন। আমি কি ব্যথা পাই না বলেন? আমিও ব্যথা পাই। আমি তো অমানুষ। আমি বুঝতেই পারি নাই যে এটা একটা ফুল, যে ফুলটা একদম নিষ্পাপ, সেই ফুলটাকে এত অবহেলা করে বসলাম। আমি কি করেছিলাম? হ্যাঁ, আমি করেছিলাম। আপনি আমায় একটুও দেখতে পারেন নাই বলেন। আমি কি বলেছিলাম যে আমাকে বিয়ে করেন? তখন তো আমার বাবা আর আপনার বাবা বললেন, আমি কি করতাম? বাপ আমারে বাপ আমার মরে গেল, তখনও আপনার বাবা বিয়ের কথা বলে গেছে আমার মাকে। আমার কি অপরাধ ছিল? আমি একদিন নামাজ পড়ছিলাম, সাড়া দিতে পারি নাই বলে জুতা নিয়ে আসছেন আমাকে মারার জন্য। আমার তখন কি অন্যায় ছিল বলেন তো? অন্যায় তোমার না, অন্যায় ছিল আমার। আমিই খারাপ মানুষ, আমিই কষ্ট দিলাম তোমাকে। আমার বাপ মা আমায় মারে নাই। আমি তাদের কাছে ফুল ছিলাম, তাদের শখের বেলি ফুল। আর সেই ফুলটারে আপনি ছিঁড়ে ফেললেন এভাবে। এর থেকে ভালো ছিল আমায় বিষ দিয়ে মেরে দিতেন, আমি টু শব্দটাও করতাম না। ইরফানের আর সহ্য হয়নি। একটানে বেলিকে নিজের বুকে এনে ফালায় সে। তারপর বসা অবস্থায় শক্ত করে ধরে রাখে বেলিকে। ইরফান আজ কাঁদছে। ছেলেটা কম কষ্টে কাঁদে না, তাদের তেমন কষ্ট হলেই তারা কাঁদে। ইরফান আজ নীরবে কাঁদছে। বেলিকে নিজের কলেজায় ঠুকিয়ে রাখতে ইচ্ছা করছে তার। এইটুকুন একটা মেয়ে সে, অথচ
এই বয়সে সে কি সহ্য করে গেছে, তবুও মুখ খোলেনি। বেলি তখন ইরফানের বুকে থেকেই বলতে শুরু করে, বুঝলেন, বুঝবেন, একদিন ঠিক বুঝবেন। আমি যেদিন থাকবো না সেদিন খুব করে বুঝবেন। আমি তখন আকাশের তারা হয়ে যাব। আমি আর আমার বাবা তখন ওপর থেকে দেখব আপনি কিভাবে কান্না করেন। হারিয়ে যাব আমি আপনার জীবন থেকে, তখন বুঝবেন। হ্যাঁ দেখেন, তখন বুঝবেন। বেলির কথা শুনে ইরফান বেলিকে আরো শক্ত করে ধরে রাখে আর বলে, চুপ, একদম চুপ। তোকে হারাতে দিলে তো হারাবে। বেলি ফুল ঝরে যাবে। কখনো না। হ্যাঁ, দেখেন আপনি, বেলি ফুল ঝরে যাবে। সেদিন বেলি ফুলের কবরের পাশে বসে শুধু চেয়ে দেখবেন আপনি, আর বেলি ফুল তখন মিশে থাকবে মাটির সাথে। বেলির কথা শুনে ইরফান আবারও ধমক দিয়ে থামায় বেলিকে। থামবি তুই? না হয় আবার মারবো কিন্তু। মারেন, আরো মারেন। হ্যাঁ মারবই তো, এইবার সত্যি সত্যি মারবো। মারেন, এখন কিন্তু মার খাবি বলে দিলাম। হ্যাঁ মারেন, মেরেই ফেলেন আমাকে। ইরফান এবার বেলিকে ছেড়ে দেয়। নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয় বেলিকে। তারপর উঠে দাঁড়ায় সেই স্থান থেকে। বেলি তখনও বসা অবস্থাতেই আছে। ইরফান বেলিকে সেইভাবেই কোলে তুলে নেয়। কোলে তুলে বিছানায় শুইয়ে দেয় বেলিকে। অন্ধকার রুমে ড্রিম লাইটের আলোয় যতটুকু দেখা যায় তাই অনেক। পাশে থাকা টাওয়ালটা দিয়ে বেলির চোখের পানি মুছে, নাকের পানি সব মুছে মুখটা পরিষ্কার করে দেয় ইরফান। তখন বেলি চুপ করে থাকে আর ইরফানের দিকে চেয়ে থাকে। ইরফান বেলির মাথায় হাত রাখে। ঘুমাও। আর একটা কথা, কাল সব শুনবো আমি। আর হ্যাঁ, আমি আসলেই খারাপ মানুষ। কি করার, আল্লাহ পাক তোমার ভাগ্যে এই খারাপ মানুষটাকে রাখছে। তাই কিছুই করার নেই, কাঁদবা না, একদম চুপচাপ ঘুমাবা। বেলি একদম চুপ করে শুয়ে আছে। চোখে তার ঘুমের নেশা। চোখগুলো টিপ টিপ করছে আর বুজে আসছে। ইরফানের বেলির মাথায় হাত বোলানোটা কাজে এসেছে। ইরফানের ডান হাতটা ধরে আছে বেলি। তারপর একটা সময় আস্তে করে ঘুমের রাজ্যে চলে যায়। বেলি ঘুমন্ত চেহারার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে ইরফান। বেলির আজকের কথাগুলো ইরফানের ভেতরটাকে নাড়িয়ে দিয়েছে। বেলি ঘুমানোর পর ইরফান বেলিকে রেখে নিজের রুমে যায়। ইরফান কখনো বাসায় স্মোক করে না, তবে আজ সে বারান্দায় দাঁড়িয়ে স্মোক করছে। ঘড়িতে প্রায় 2টা বাজে। রাতগুলো হয়তো এমনভাবেই কাটবে তার, এমন নির্ঘুম আর নিস্তব্ধ। বেলির কথাগুলো বারবার কানে বাজতে থাকে ইরফানের। বেলির কষ্টগুলো বারবার বেলিকে মনে করিয়ে দেয় তার প্রতি ইরফানের করা পৈশাসিকতা গুলো, যা সে ভুলতেও ভুলেনি, হয়তো ভুলতেও পারবে না। একদিকে রুবি, অন্যদিকে বেলি। রুবিকে সে ছাড়তে পারবে না যদি না রুবি চায়, আর বেলি চাইলেও বেলিকে সে ছাড়তে পারবে না। একসাথে 2 নৌকায় পা দিয়ে চলা যায় না, তেমনি 2 বউ নিয়ে চলা যায় না। হয়তো চলা যায়, তবে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেজন্যই হয়তো বলে সবাই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হাতে থাকা সিগারেটের শেষ টানটা দিয়ে আগুন নিভিয়ে নিচে ফেলে দেয় ইরফান। বেলির সাথে করা সমস্ত অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে হবে তাকে। অনেক সময় লস হয়ে গেছে, আর সময় নষ্ট করা যাবে না। পর মুহূর্তে বেলির বলা কথাটা মনে পড়ে যায় ইরফানের। দেখেন, আপনি বেলি ফুল ঝরে যাবে সেই দিন বেলি ফুলের কবরের পাশে বসে শুধু চেয়ে দেখবেন আপনি আর বেলি ফুল তখন মিশে থাকবে মাটির সাথে। বেলির কথাটা অন্তরে দাগ কেটে গেছে। সে বেলিকে এইভাবে ঝরে যেতে দেবে না, আগলে রাখবে নিজের বুকের সাথে অতি যতনে। বেলি, আমি তোকে চলে যেতে দিব না, মন পিঞ্জরে যতন করে আটকে রাখবো তোকে। তুই দেখে নিস, এই ইরফান তোকে সেই সব খুশি দেবে যা তোর প্রাপ্য। আমার মনের মধ্যে রাখা পুরো জমিনেই তোর রাজত্ব চলবে, দেখে নিস তুই। বিছানায় শুয়ে এইসব ভাবতেই কখন যেন ঘুম চলে আসে তার চোখে। মনের ভুলে বেলির রুমেও যেতে ভুলে গেছে সে। নিজের রুমেই ঘুমিয়ে যায় সে নতুন এক ভোরের আশায়, সেই সাথে সাথে নতুন করে সব ঠিক করার আশায়, যা আদৌ সম্ভব কিনা জানা নেই কারো।